আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বাংলাদেশি পণ্যে আরও ৩৫% শুল্ক দিয়ে প্রধান উপদেষ্টাকে ট্রাম্পের চিঠি। ওয়াশিংটনে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে দুদিনের বৈঠক শুরু বৃহস্পতিবার। দর কষাকষি করে দ্রুতই শুল্ক কমিয়ে আনতে ব্যবসায়ীদের পরামর্শ। নতুন শুল্ক আরোপের কারণে সামনে দুঃসময় আসছে মনে করেন বাণিজ্য বিশ্লেষকরা। ভিন্নমত পোষণ ও কথা বলার স্বাধীনতাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য। বিএনপি সবসময় ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল বললেন মির্জা ফখরুল। চেয়ারম্যানের একক ক্ষমতায় স্বৈরাচারী বলে জাপার বহিষ্কৃত নেতাদের অভিযোগ। চেয়ারম্যানকে অপসারণের ষড়যন্ত্র গঠনতন্ত্র বিরোধী বললেন নতুন মহাসচিব। এবং আর যাতে আধিপত্যবাদ না আসে সেজন্য সংগ্রাম চালিয়ে যেতে নাহিদ ইসলামের আহ্বান। আবরার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মাইলফলক মন্তব্য। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশের সব ধরনের পণ্যের ওপর আরও ৩৫% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে। এই তথ্য জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন বাংলাদেশের যেসব পণ্য যুক্তরাষ্ট্রে যায় তার উপর নতুন করে আরও ৩৫% শুল্ক দিতে হবে। বাংলাদেশের পাশাপাশি নতুন করে শুল্ক আরোপের তালিকায় রয়েছে জাপান ও সাউথ কোরিয়া সহ ১৪টি দেশ। And there will be approximately 12 other countries that will receive notifications and letters directly from the President of the United States. সব দেশকেই ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেসব চিঠি নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প লিখেছেন, এই শুল্ক হার যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি ও বৈষম্য রয়েছে তা দূর করার জন্য প্রয়োজনের তুলনায় অনেক কম। নতুন এই শুল্ক বিদ্যমান শুল্কের সাথে অতিরিক্ত হিসেবে যোগ হবে। এমনকি ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠালেও এই হারে শুল্ক আরোপ করা হবে। চিঠিতে ট্রাম্প জানিয়েছেন, যেসব দেশের সাথে বাণিজ্য চুক্তি হবে না শুধু তাদের ক্ষেত্রেই ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি পেয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। উপ প্রেস সচিব জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে আছে। এসব বিষয়ে আলোচনা চলছে। আমরা চিঠিটা পেয়েছি, অনেকদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্য আলোচনা চলছে এবং সেই আলোচনা এই মুহূর্তে অ্যাডভান্স স্টেজে আছে। আমাদের বাণিজ্য উপদেষ্টা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছে, নিরাপত্তা উপদেষ্টা উনিও আছেন। উনি দীর্ঘদিন ধরে উনি যুক্তরাষ্ট্রে কাজ করছেন। সো যুক্তরাষ্ট্রের যে প্রশাসন তার সাথে তার একটা নিবিড় যোগাযোগ আগে থেকেই আছে। আমরা ওনার সেই যোগাযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করছি। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের সাথে এরই মধ্যে আলোচনা হয়েছে। উদ্বেগের কারণ নেই। তার মানে জনাব আজাদ, আমাদের দর কষাকষির সুযোগ আছে, তাই তো? দর কষাকষি না, আলোচনা চলছে। এটা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে এবং আলোচনাটা একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে। ব্যবসায়ীদেরকে আতঙ্কগ্রস্ত হওয়ার আসলে কোনো কারণ নেই। আপনি এরকম কোনো মোটেও কোনো কারণ নেই। আমরা যে আলোচনাটা চলছে সেখানে অবশ্যই বাংলাদেশের স্বার্থটাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আলোচনাটা করা হচ্ছে। ট্রাম্পের চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রেই পণ্য উৎপাদন করে তাহলে এই শুল্ক প্রযোজ্য হবে না। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাণিজ্যের শুল্ক সুবিধা নিতে কিছু পণ্য আমদানি বাড়ানোর উদ্যোগ নেবে বাংলাদেশ। বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে 10 ও 11 জুলাই ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আরোপ নিয়ে আলোচনা হবে। সেখানে বাংলাদেশের নেওয়া উদ্যোগ সহ শুল্কমুক্ত সুবিধা চাওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। বাণিজ্য ঘাটতি কম হওয়ার পরও বাংলাদেশের ওপর যে পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছে তা ঠিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রফিকুল বাশারের রিপোর্ট। বাংলাদেশের পণ্যে প্রথমে 15-র সাথে যোগ করে 37% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। নতুন করে মাত্র 2% কমিয়ে 35% করেছে। এখন বাংলাদেশের নির্দিষ্ট পণ্যে 50% শুল্ক আরোপ করা হয়েছে। বাণিজ্য ঘাটতি কমালে শুল্কও কমাতে পারে যুক্তরাষ্ট্র। এই জন্য বিমানের জন্য বোয়িং, সামরিক সরঞ্জাম, তুলা, গম, সয়াবিন সহ বিভিন্ন পণ্য আমদানি করে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ। দর কষাকষি করতে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্য সচিব। আমাদের কাছে তারা কিছু চেয়েছে, সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে, এবং শুল্ক, ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি, ইউএস ট্রেডটা বাংলাদেশে বাড়ানো তো দরকার। সেটা না বাড়ালে তো আসলে তারা আমাদেরকে কোনো ধরনের ছাড় দিবে না। কাজে আমরা আলাপ আলোচনা করে কিছু ছাড় তো দিতে সম্মত হতেই হবে। বোয়িংয়ের ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই। আমরা সেভাবে নেগোসিয়েশনও করেছি বোয়িংয়ের সাথে। এছাড়া তুলা আমদানিকে আমরা প্রমোট করব। আপনারা জানেন যে আমাদের মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়। সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনায় নিচ্ছি। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, বাণিজ্য ঘাটতি কম হওয়ার পরও বাংলাদেশের উপর যে পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছে তা অযৌক্তিক। 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্যই তো ইউএসটিআর সাথে কথা বলা। ভিয়েতনামের 125 বিলিয়ন, ওখানে কিন্তু ওরা মোটামুটি ওরা কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে। কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। শুল্ক না কমালে বাণিজ্যে প্রভাব পড়বে, তবে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক সুবিধা নেওয়া যাবে বলে অর্থ উপদেষ্টার আশা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ট্রাম্পের শুল্কের খড়গ থেকে দেশের রপ্তানি বাণিজ্যকে বাঁচাতে সরকার যথেষ্ট আন্তরিকতার পরিচয় দেয়নি বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক খাতের নেতারা। বিজিএমই এর এক সাবেক সভাপতি বলেছেন, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষিতে লবিস্ট নিয়োগের খরচও দিতে চেয়েছিলেন। সংগঠনটির বর্তমান সভাপতি বলেছেন, শুল্ক হার কমাতে সরকার গত 3 মাসে কি করেছে তারা কিছুই জানেন না। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, 50% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য পাঠানোর সক্ষমতা বাংলাদেশের নেই। রিজভি নিউজের রিপোর্ট। ট্রাম্প প্রশাসন এবছরের 2 এপ্রিল পাল্টাপাল্টি শুল্ক বসানোর সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের ওপর 37% শুল্ক আরোপের বিষয়টি স্থগিত করার অনুরোধ জানিয়ে 7 এপ্রিল ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাণিজ্য উপদেষ্টাও চিঠি দেন মার্কিন কর্তৃপক্ষকে। এরপর 3 মাসের জন্য বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখে যুক্তরাষ্ট্র। এবার 7 জুলাই আরেক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ সহ 14টি দেশকে শুল্ক বসানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ইউএসটিআর থেকে যে প্রথম চিঠিটা এসেছিল সেটা সবাই দেখেছেন, দ্যাট ওয়াজ ভেরি মাচ পজিটিভ। মনে হয়েছিল যে এটা পুঁজি কনভার্ট করতে পারবো আমরা ইন্টু এফটিএ। কিন্তু সেকেন্ড যে চিঠিটা, এটা কোনোভাবেই প্রকাশ করা হয় না বিকজ অফ এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আর এনডিএ থাকলেও যারা উপদেষ্টা আছেন সম্মানিত, তারা ওত নিয়েছেন। তো আমাদের মধ্য থেকেও, যে বিজনেস কমিউনিটির থেকেও 1-2 জনকে আস্থায় আনা উচিত, এনে হলো এই আমরা যেন রাইটলি ইনপুটটা দিতে পারি ফর বেটার নেগোসিয়েশন। এখন এটা গভর্নমেন্টস কল। গভর্নমেন্ট যদি মনে করে যে না ওনারা পারবে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা চাই গুড রেজাল্ট। আজকে সেই লবিস্ট ফার্ম আমরা ওনাদেরকে 1000বার রিকোয়েস্ট করেছি, বাট আমরা দেখলাম যে গভর্নমেন্ট কিন্তু আর নট টু ইন্টারেস্টেড টু পারসু থ্রু দ্য লবিস্ট ফার্ম, ওরা নিয়োগ করতে। আমরা ইভেন এই কথাও বলেছি, দরকার হলে ফান্ডিং বিজিএমএ বিটিএমএ কিন্তু করবে। But it is very unfortunate. শেষ পর্যন্ত যদি বাড়তি 35% শুল্ক দিতে হয়, তাহলে কি অসুবিধা হবে বাংলাদেশের? 100 টাকা শার্ট, তার উপরে 50% অতিরিক্ত শুল্ক 150 টাকা হবে। একটা বিপজ্জনক একটা ফেজের মধ্যে আমরা যাচ্ছি, যেখানে আমাদের যারা উদ্যোক্তা আছেন, মার্কিন বাজারের উপরে নির্ভর করেন, আমাদের যারা শ্রমিক আছে, যারা সেইসব ফ্যাক্টরিতে কাজ করেন, তাদের জন্য একটা বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। এখন আমরা যদি আগামী 3 সপ্তাহের আলাপ আলোচনায় অন্তত ভিয়েতনামের পর্যায়েও আমরা যদি নিয়ে আসতে পারি,
তো তাহলেও আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা কাজে লাগবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৯ জুলাই থেকে ৫০% শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১ আগস্ট করেছে হোয়াইট হাউস। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে গণতন্ত্রের চর্চা নিয়ে হতাশা ব্যক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিন্নমত পোষণ ও কথা বলার স্বাধীনতাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সবসময় ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল। মঙ্গলবার বাংলা একাডেমিতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, তরুণরা রাজনীতিতে আগ্রহী হলে তারা দেশ গঠনে আরও বেশি ভূমিকা রাখতে পারবে। ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং দ্য বাংলাদেশ ডায়ালগ যৌথভাবে আয়োজন করে সিভিল ডিসকোর্স ন্যাশনালস 2025। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, তরুণদের মেধা যোগ্যতাকে কাজে লাগালে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক দূরে এগিয়ে গেছে এবং আমি অত্যন্ত আশাবাদী হয়েছি যে অনেকে যে বলেন যে কিছু হবে না, এটা সঠিক নয়, আরও ভালো সময় আসবে। এবং আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে, এত চমৎকার চিন্তা করছে, এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্যে, সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো। আমি ভবিষ্যৎকে ব্রাইট দেখি। নেতাদের অপসারণে চেয়ারম্যানের একক ক্ষমতাকে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির বহিষ্কৃত সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। বহিষ্কৃত মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টির আগামী কাউন্সিলে তারা যে কোনো মূল্যে অংশ নেবেন এবং সেখানেই নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। অন্যদিকে দলের নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, চেয়ারম্যানকে অপসারণের ষড়যন্ত্রে অংশ নিয়ে বহিষ্কৃত নেতারা দলের গঠনতন্ত্র বিরোধী কাজ করেছেন। পরাগ আজিমের রিপোর্ট। দলের শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে সোমবার জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারকে দলের সব পদ পদবি থেকে অব্যাহতি দেন চেয়ারম্যান জিএম কাদের। দলের চেয়ারম্যানের একক ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নেওয়ার পরদিন গুলশানে বহিষ্কৃত নেতাদের সংবাদ সম্মেলন। চেয়ারম্যানের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করায় তাদের বিরুদ্ধে নেওয়া এই ব্যবস্থাকে এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেন আনিসুল ইসলাম মাহমুদ। ওনার প্রত্যেকটা জিনিসে এই স্বৈরাচারী মনোভাব, অগণতান্ত্রিক মনোভাব এবং বেআইনি কার্য, প্রেসিডিয়াম মিটিংয়ের দোহাই দিয়ে যে সিদ্ধান্তের কথা বলছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ। সুতরাং আমি মনে করি আমরা এখনো পার্টিতে সম্পদে বহাল আছি। জাতীয় পার্টিকে কোনোভাবেই ভাঙতে দেয়া হবে না বলে ঘোষণা দেন বহিষ্কৃত মহাসচিব মুজিবুল হক চুন্নু। আগামী কাউন্সিলে যাতে কোনো চ্যালেঞ্জ না হয়, আপনি যাতে একতরফাভাবে নেতা নির্বাচন হন, সেই জন্য তো আপনি করছেন না। আমরা জাতীয় পার্টি ছাড়বো না। কাউন্সিলে আমরা অংশগ্রহণ করে কাউন্সিল যারা আসবে তাদেরকে আহ্বান করবো। আপনি যেদিন না দিলেও আমরা যাবো, জাতীয় পার্টি ভাঙতে আমরা দিব না। তবে চেয়ারম্যানের এই অ্যাকশনকে বৈধ বলেই মনে করেন জাতীয় পার্টির নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ওনাকে অব্যাহতি দেয়া, ওনার বিরুদ্ধে কুৎসাভাবে কথা বলা, এসবের কারণেই তৃণমূল খেপে গিয়ে অব্যাহতির দাবি জানিয়েছে। তদানীন্তন সিনিয়র নেতৃবৃন্দ যে পদক্ষেপগুলো নিচ্ছিলেন, বরঞ্চ সেগুলোই গঠনতন্ত্র বিরোধী। তো তৃণমূলের ভিত্তিতেই আমরা সমস্ত কাজগুলো করেছি এবং প্রেসিডিয়াম এটাকে র্যাটিফাই করেছে এবং পার্টির চেয়ারম্যান এটাকে এক্সিকিউট করেছে। কাউন্সিলে তৃণমূল নেতারা চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষেই অবস্থান নেবেন বলে আশাবাদী জাতীয় পার্টির নতুন মহাসচিব। বরঞ্চ সেগুলোই আজিম, চ্যানেল আই, ঢাকা। আগামীতে কোনো রাজনৈতিক দল যাতে আধিপত্যবাদ কায়েম করতে না পারে, সেজন্য লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অষ্টম দিনের পদযাত্রা শেষে নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ ফাঁসিবাদ বিরোধী লড়াইয়ে অন্যতম মাইল ফলক। তার দেখানো পথ ধরেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। কুষ্টিয়া ও মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে তাফহিমুল ইসলামের রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার অষ্টম দিনে কুষ্টিয়ায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আবরার ফাহাদের কবর জিয়ারতের পর বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে পদযাত্রা করে এনসিপি। পদযাত্রা শেষে এক পথসভায় কথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। বলে, নতুন বাংলাদেশে কোনো প্রকার দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না। আমরা কোনো চাঁদাবাজদেরকে ছাড় দেব না, আমরা সিন্ডিকেটকে ছাড় দেব না,
আমরা সন্ত্রাসকে ছাড় দেব না। চারপাশে ষড়যন্ত্রের গন্ধ, অনেক এস্টাবলিশমেন্ট নাকি নতুন বাংলাদেশ চায় না, অনেক চাঁদাবাজ নাকি নতুন বাংলাদেশ চায় না, অনেক ককটেলবাজ নাকি নতুন বাংলাদেশ চায় না। আমার কুষ্টিয়ার রাস্তাটা পরিষ্কার হওয়া লাগবে, কিনা? আমাদের কুষ্টিয়াতে যত ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের চেষ্টা করা হবে, আমরা প্রত্যেকে সেগুলো প্রতিহত করবো কিনা? দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতীয় আগ্রাসন ও অধিপত্যবাদের বিরুদ্ধে লিখতে গিয়ে শহীদ হন আবরার ফাহাদ। তিনি বলেন, আবরার ফাহাদ এনসিপির অনুপ্রেরণা। আবরার ফাহাদের পক্ষে লড়াই করেছি। আবার যদি কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিবাদ তৈরি করবে। কুষ্টিয়ায় পদযাত্রা শেষে মেহেরপুরের বিভিন্ন স্থানে পদযাত্রা করে এনসিপি, যার মাধ্যমে মাসব্যাপী এই যাত্রার 18 জেলায় পদযাত্রা ও পথসভা করেছে দলটি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য না পাওয়ায় অনুসন্ধান বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক। ব্রিফিংয়ে বলেছেন, আইনি সময়ের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করছে দুদক। এনামুল কবির কমের রিপোর্ট। দুদক বলছে, শেখ পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের ডজনখানেক তথ্য অনুসন্ধান ও তদন্ত চলছে। তবে শেখ হাসিনা ও তার পরিবার সদস্যদের সম্পদের তথ্য উপাত্ত সংগ্রহ বিঘ্নিত হচ্ছে। দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়, যেগুলিতে আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে। এখনও আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহ করতে পারিনি, সেই কারণে কিছুটা সময় লাগছে এবং এটা পাওয়া সাপেক্ষে নিশ্চয়ই তারা তাদের প্রতিবেদন দাখিল করবেন। বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনে তৎপরতা চালানো হবে বলছে দুদক। দেশের বাইরে পলাতক থাকলে সেক্ষেত্রে আমাদের কোনো অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম এই জন্য বিঘ্নিত হবে না। তাদের অনুপস্থিতিতেই অনুসন্ধান তদন্ত কাজ চলমান থাকবে। আমাদের যে টাইম ফ্রেম আছে সেটা অনুসরণ করেই তারা চেষ্টা করছে রিপোর্ট যথাসময়ে দাখিল করার জন্য। কুমিল্লা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে সম্পদের তথ্য অনুসন্ধান শুরু হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রশাসন সহ ভোটের সাথে সম্পৃক্তদের ভাবমূর্তি পুনরুদ্ধারের সামনের নির্বাচন একটি সুযোগ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। বলেছেন, ভোটাররা নির্বিঘ্নে পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারলেই বলা যাবে ভোটের অধিকার প্রতিষ্ঠা পেয়েছে। আরেক অনুষ্ঠান শেষে সিইসি বলেন, বিগত 3 নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা এবারের নির্বাচনে আসার সুযোগ পাবে না। নাজিব বেগের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ইসির সাথে মাঝে মধ্যেই বৈঠক করছেন বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা। মঙ্গলবার সিইসির সঙ্গে বৈঠক করেন ঢাকায় কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং। পরে সিইসি জানান, আগামী নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছে কানাডা। বিগত 3 নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের নিয়েও কথা বলেন তিনি। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। এরপর নির্বাচন বিষয়ক সাংবাদিকদের সংগঠন আরএফইডির কর্মসূচিতে যোগ দেন সিইসি ও 3 কমিশনার। আগামী নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন সংশ্লিষ্টদের তাগিদ দেন সিইসি। প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, এন্টায়ার আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। সেই যে ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটার থেকে আপনারা উঠে আসুন। যথাসময়ে ভোটের তারিখ জানানো হবে বলেও জানান সিইসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।
অমৃত সম্ভাবনাময় চামড়া শিল্পের টেকসই উন্নয়নে সব পক্ষের কার্যকর অংশগ্রহণ জরুরি। এই লক্ষ্যে চামড়া খাতের সমন্বয়হীনতা দূর করতে 15ই আগস্টের মধ্যে মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হচ্ছে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ টিসিসি। এমন উদ্যোগ চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত মান উন্নয়ন সহ বিশ্ববাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরিতে ভূমিকা রাখবে প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। আফরোজা হাসির রিপোর্ট। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত চামড়া শিল্প। তবে জাতীয় অর্থনীতিতে নেই কাঙ্ক্ষিত অবদান। উল্টো নানা অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে দশকের পর দশক অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প। অনিয়ন্ত্রিত বর্জ্য ও সনাতনী পদ্ধতির কারণে পরিবেশ প্রতিবেশ যেমন ধ্বংস হচ্ছে, তেমনই ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এমন বাস্তবতায় ধুঁকতে থাকা চামড়া খাতের সংকট কাটিয়ে সমৃদ্ধি নিশ্চিতে পোশাক শিল্পের আদলে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ বা টিসিসি গঠনের উদ্যোগ। রাজধানীতে ওশি ফাউন্ডেশন ও লেদার ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে অংশীজনদের মতবিনিময় সভায় উঠে আসে টিসিসি গঠনের প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সংকট উত্তরণের নানা রূপরেখা। এই টিসিসি যদি মজুরি নির্ধারণ করতে চায় তাহলে টিসিসি কিন্তু কাজ করবে না, এটা খেয়াল রাখতে হবে। এই টিসিসি অনেক কিছু বিষয় এড়াই যাবে, এই টিসিসি অনেক নতুন বিষয় আনবে। এইভাবে যদি পরিধি ঠিক করা হয় তাহলে কিন্তু টিসিসি ফাংশনাল হবে। সবার গাইডেন্স এবং দিয়েই যাতে একটা পারফেক্ট একটা মডেল টিসিসি তৈরি হয়, যেটা গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে যে ঘাটতিগুলো ছিল সেই ঘাটতিগুলো যেন এইবার এই লেদার টিসিসিতে আমরা যেন অ্যাড্রেস করতে পারি। যেহেতু এটা লেদার টিসিসি হবে এবং সুতরাং মালিক এবং ওয়ার্কারদের রিপ্রেজেন্টেটিভ তারাই যেন নির্ধারণ করতে পারে। শুধুমাত্র ফর্ম করলাম, পরবর্তীতে এর কার্যকারিতাটা এর মধ্যে সীমাবদ্ধ থাকলো, টিক মার্ক দেওয়ার মধ্যে যে একটা টিসিসি ফর্ম করতে হবে আমরা করলাম, সেটা যেন না হয়, এটা রিয়েলি একটা মিনিংফুল যেন একটা কিছু হয়। সো সেটা হলে আমরা এবং এই সেক্টর উপকৃত হবে। মালিক পক্ষের প্রতিনিধি সিলেক্ট করবেন, শ্রমিক পক্ষের প্রতিনিধি সিলেক্ট করবেন, আর সরকারের পক্ষে যারা, এই বিষয়টা যাতে ঠিকভাবে করা হয় সেটা একটু নজরে রাখতে হবে। আমরা 10-12 বিলিয়ন না, আমরা অন্তত পক্ষে 30 বিলিয়ন চামড়া খাত থেকে আমরা আয় করার ব্যবস্থা করব। এই স্বপ্ন যদি বাস্তবায়নের দিকে যাওয়া যায় তাহলে আমার মনে হয় যে এটা দ্রুতই করা সম্ভব হয়ে যাবে, যে 3 পক্ষ মিলে যে কোনো বিষয়ের সমাধান। চামড়া শিল্পে পরিবেশগত মানদণ্ডের পাশাপাশি অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে 15ই আগস্টের মধ্যে টিসিসি গঠনের আশ্বাস সরকারের। চামড়া হলো বাংলাদেশে সবচেয়ে পোটেনশিয়াল আইটেম, কিন্তু আমরা সেটাকে ভ্যালু করতে পারিনি। টিসিসি যদি আমরা গঠন করি সেই জায়গায় এই সমস্ত বিষয়গুলো আলোচনা হবে, কারণ এখানে শ্রমিকের স্বার্থ দরকার এবং শ্রমিকের স্বার্থ তখনই রক্ষা করা সম্ভব যখন আমি মালিকের স্বার্থটা দেখব। আমরা 15ই আগস্টের মধ্যে একটা পূর্ণাঙ্গ একটা টিসিসি আমরা গঠন করতে চাই লেদার সেক্টর। এটা হবে আমাদের সেক্টর ওয়াইজ সেকেন্ড টিসিসি। বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস ও গণস্বাস্থ্য কেন্দ্র। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাওরকে সুরক্ষিত করতে যেতে হবে সুরক্ষা আদেশের কর্মকাণ্ডে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হাওর সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি বলেন, হাওর বাঁধ সংক্রান্ত গাইডলাইন, হাওর প্ল্যান্টেশন, হাওর ট্যুরিজম নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে মাস্টার প্ল্যান। সঞ্জিদা স্নিগ্ধা রিপোর্ট। প্রতি বছর অকাল বন্যা, দুর্বল বাঁধ, পানি নিষ্কাশনের অভাব ও জলবায়ু পরিবর্তনের কারণে বিপর্যয়ের মুখে হাওর অঞ্চলের মানুষ। এমন বাস্তবতায় ঢাকার নেত্রকোনা সাংবাদিক ফোরাম আয়োজিত হাওর সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগে জোর দেন বক্তারা। হাওর অঞ্চলের সার্বিক উন্নয়নে বাঁধ ব্যবস্থাপনা, সবুজায়ন ও পরিবেশ বান্ধব পর্যটন বিকাশে উদ্যোগের কথা জানান পরিবেশ উপদেষ্টা। 4টা পলিসি আমরা কাজে হাত দিয়েছি। একটা হচ্ছে হাওর মাস্টার প্ল্যান, একটা হচ্ছে হাওর গাইডলাইন অন এমব্যাঙ্কমেন্ট, একটা হচ্ছে হাওরের প্ল্যান্টেশন, আর একটা হচ্ছে হাওরের ট্যুরিজম। এই প্ল্যান্টেশন খালি করলে হবে না, সুরক্ষার জন্য আমাকে একটা মেকানিজম খুঁজে বের করতে হবে। হাওরের ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশের
খসড়াটা প্রস্তুত করছি এবং আশা করি এটা চূড়ান্ত করে দেব। হাওর অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান পরিবেশবাদীদের। সঞ্জিদা স্নিগ্ধা, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। এবারে অন্যান্য সংবাদ। প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের জন্য অর্থ সহায়তা নয় বরং উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে রাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে তার পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর গুজব না ছড়াতে ভক্ত অনুরাগীদের অনুরোধ জানিয়েছেন তার স্বামী। সুলতানা হিমুর রিপোর্ট। একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন, যার কণ্ঠে লোকসঙ্গীত পায় ভিন্ন মাত্রা। লালন সঙ্গীতের পাশাপাশি তিনি গেয়েছেন আধুনিক ও দেশাত্মবোধক গান। কয়েক বছর ধরে কিডনি ও শ্বাসকষ্টজনিত রোগসহ নানা জটিলতায় ভুগছেন শিল্পী ফরিদা পারভিন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে তার এই অসুস্থতা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে মৃত্যুর গুজব। এমন পরিস্থিতিতে ফরিদা পারভিন মারা যাননি বলে জানিয়েছে তার পরিবার। তার ছেলে ইমাম জাফর নোমানী ফেসবুক পোস্টে লিখেছেন, শিল্পী ফরিদা পারভিনের চিকিৎসার জন্য কোনো অর্থ সহায়তার প্রয়োজন নেই। তার নামে অনুদান চাওয়া শিল্পী হিসেবে ফরিদা পারভিনের জন্য অসম্মানজনক বলে জানিয়েছেন নোমানী। মায়ের অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছেন শিল্পীর স্বামী প্রখ্যাত বংশীবাদক গাজী আব্দুল হাকিম। তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে আসছে, এটি আমি বলেছিলাম। আর সেকেন্ড যেটা বলেছিলাম, যদি সেটাও না হয় তাহলে মানে যে আমটো একটা মেডিকেল বোর্ড বসায়, যে এই ইউনাইটেড হসপিটাল বলেন বা স্কয়ার হসপিটাল বলেন বা বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল বলেন, এইগুলো এবার কি বলেন, এইগুলো সব জায়গায় যে একটা বিশেষজ্ঞ বোর্ড বসায়, তার মানে এই মুহূর্তে ডায়ালিসিস রোগীতে বহুদিন বেঁচেও থাকে। কিন্তু তার ফরিদা পারভিন দ্রুত সুস্থ হয়ে আবারও গানে ফিরবেন এমন প্রত্যাশা ভক্ত অনুরাগীদের। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার এনেছি বিরতি। বিরতির পর যা থাকছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় প্রাণহানি বেড়ে 104, মৃতদের মধ্যে গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেয়া 27 শিশু। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 104 জনে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। নিহতদের মধ্যে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া 27 শিশু রয়েছে। এছাড়া কার কাউন্টিতেই প্রাণহানি হয়েছে 75 জনের। দেশের 20টির বেশি সংস্থা বন্যা পরিস্থিতিতে উদ্ধার অভিযানে কাজ করছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, কোস্ট গার্ডের এক সাঁতারু উদ্ধার অভিযানে নেমে এখন পর্যন্ত জীবিত 165 জনকে উদ্ধার করতে পেরেছেন। টেক্সাসের আবহাওয়া অফিস জানিয়েছে, 2-1 দিনের মধ্যে বৃষ্টিপাত কমতে পারে। বৃষ্টিপাত কমলেও টেক্সাসে কয়েকটি নদীর পানি আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জার্মানির বার্লিনে নৃত্যশিল্পী অদিতি গুপ্তের একক নৃত্যানুষ্ঠান হয়েছে। কালার অফ 6 সিজন শিরোনামে এই নৃত্যানুষ্ঠানের আয়োজন করে প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালিশে কুলচুর ফোরাম। অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঋতুবন্দনা ও গীতিনাট্য সহ ভরত, মণিপুরী ও শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন ছায়ানটের সাবেক এই শিক্ষার্থী। নৃত্যানুষ্ঠানে প্রবাসী দর্শকরা জানান, বিদেশের মাটিতে এমন শিল্পচর্চা নিয়মিত অব্যাহত থাকলে প্রবাসীদের নতুন প্রজন্ম যেমন উপকৃত হবে, তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। দেশের পাশাপাশি বিদেশীয় প্রবাসীদের কাছে দেশের আবহমান শিল্প ও সংস্কৃতি তুলে ধরতে পেরে সন্তুষ্ট আয়োজকরা।
বিশ্ব বাংলার সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে ধানমন্ডির ছায়ানটে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক ও শব্দ সৈনিক আব্দুল কাইয়ুম সাহিত্য সন্ধ্যা। বিশিষ্ট শিশু সাহিত্যিক বাপ্পি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন অধিকারী। উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার কবি আসলাম সানি। অনুষ্ঠানে স্বরচিত কবিতা, ছড়াপাঠ ও আবৃত্তি করেন হাসিনা মমতাজ, আব্দুল গনি মিয়া, মাহবুবা লাকি ও অন্যরা। রাজধানীতে এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। রাজধানীতে জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স আয়োজন করেছে ১৬তম ফ্যাব্রিক সপ্তাহ। প্রদর্শিত হচ্ছে ২৬-২৭ বর্ষের শরৎকালীন কালেকশন। ৬ দিনের ফেব্রিক সপ্তাহে থাকছে ভবিষ্যৎমুখী ২৯০টি ফেব্রিক কোয়ালিটি। এবারের প্রদর্শনীতে ১০০ ভাগ পুনর্ব্যবহারযোগ্য পণ্য, পাট ও আনারস ফাইবার, লিলেন ও কলা ফাইবার পণ্যগুলো বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির ডিজাইন স্টুডিওতে প্রদর্শনী শেষ হবে ১৩ জুলাই। খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যা থাকছে। টানা বৃষ্টিতে ভোলা পটুয়াখালীতে জলাবদ্ধতায় জনজীবন স্থবির। পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ২৪ ঘন্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। টানা বৃষ্টিতে উপকূলীয় জেলা ভোলা ও পটুয়াখালীতে সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ভোলায় দুদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ। এর মধ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। তারা জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বর্ষণ হচ্ছে। এটি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে। ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বেশ কয়েকটি রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। পটুয়াখালীতে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় শহরের অধিকাংশ এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। পানি ঢুকে পড়েছে বিভিন্ন এলাকার দোকানপাট ও বাসাবাড়িতে। স্থানীয় আবহাওয়া অফিস দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৩২.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এর মধ্যে আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টি হয় ৮৮.২ মিলিমিটার। বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়া হয়েছে। এই কয়েকদিন মধ্যে বৃষ্টিতে মানুষের অবস্থা এখন খুব খারাপ হয়ে গেছে। আমার বাসার মধ্যে ফ্লোরের পানি একেবারে পথঘাট, রাস্তাঘাট সবকিছু তো প্লাবিত হয়েছে। জনজীবন খুব সমস্যার মুখে আর কি। ২৫ বছর ধরে এরকমের বৃষ্টিপাত আর কোনো সময় দেখি নেই। বাড়িঘর, রাস্তাঘাট সব তলায় গেছে, গাড়ি চালাইতে পারতেছি না। আইনের শাসন প্রতিষ্ঠায় স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের প্রাসঙ্গিকতা ও করণীয় নিয়ে রংপুরে সেমিনার হয়েছে। আইনজীবী সমিতি ভবন হলরুমে রংপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহেদ কামাল ইবনে খতিবের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর দায়রা জজ মশিউর রহমান খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সাইদ। সেমিনারে বক্তারা বলেন, স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা হলে বিচার বিভাগ নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকবে। এতে করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে বিচার প্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করা যাবে। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যা থাকছে। বাংলাদেশ সফরে পাকিস্তান টি-20 দলে নেই বাবর আজম, রিজওয়ান, শাহিন আফ্রিদি, শাদাব খান। ২০ জুলাই হোম অফ ক্রিকেটে প্রথম ম্যাচ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। পবিত্র আশুরা উপলক্ষে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে শাহাদাতে কারবালা মাহফিল হয়েছে চট্টগ্রামে। মাহফিলে বক্তৃতা করেন ইসলামী বক্তা গিয়াসউদ্দিন আত-তাহিরি, আঞ্জুমানে মুত্তাবিঈনে গাউসে মাইজ ভান্ডারীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি শাহ সুফি ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজ ভান্ডারী, শাহজাদা ডাক্তার সৈয়দ হুসেন সাইফ নিহাদুল ইসলাম মাইজ ভান্ডারী ও অন্যরা। বক্তারা কারবালার চেতনায় সব ভেদাভেদ ভুলে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এবারে খেলার খবর। তিন ম্যাচের টি-20 সিরিজ খেলতে 16 জুলাই ঢাকা আসছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য সালমান আগাকে অধিনায়ক করে 15 সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারুণ্য নির্ভর পাকিস্তানের স্কোয়াডে সুযোগ পাননি সাবেক অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও 2 পেসার শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ। ইনজুরিতে বাদ পড়েছেন আরেক পেসার হারিস রৌফ ও লেগ স্পিনার শাদাব খান। প্রথমবার পাকিস্তান দলে ডাক পেয়েছেন উদীয়মান পেসার সালমান মির্জা ও ব্যাটসম্যান আহমেদ দানিয়াল। মিরপুরের হোম অফ ক্রিকেটে 20, 22 ও 24 জুলাই বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মে মাসে ঘরের মাঠে 3 ম্যাচের টি-20 সিরিজের সবকটিতে পাকিস্তান হারিয়েছিল বাংলাদেশকে। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশি পণ্যে আরও 35% শুল্ক দিয়ে প্রধান উপদেষ্টাকে ট্রাম্পের চিঠি। ওয়াশিংটনে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে 2 দিনের বৈঠক শুরু বৃহস্পতিবার। দর কষাকষি করে দ্রুতই শুল্ক কমিয়ে আনতে ব্যবসায়ীদের পরামর্শ। নতুন শুল্ক আরোপের কারণে সামনে দুঃসময় আসছে মনে করেন বাণিজ্য বিশ্লেষকরা। ভিন্নমত পোষণ ও কথা বলার স্বাধীনতায় গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য। বিএনপি সবসময় ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল, বললেন মির্জা ফখরুল। চেয়ারম্যানের একক ক্ষমতায় স্বৈরাচারী বলে জাপার বহিষ্কৃত নেতাদের অভিযোগ। চেয়ারম্যানকে অপসারণের ষড়যন্ত্র, গঠনতন্ত্র বিরোধী বললেন নতুন মহাসচিব। এবং আর যাতে আধিপত্যবাদ না আসে সেজন্য সংগ্রাম চালিয়ে যেতে নাহিদ ইসলামের আহ্বান। আবরার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মাইলফলক মন্তব্য।